আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। করোনা ও জলবায়ুর ক্ষতি মোকাবেলায় সম্মিলিত পরিকল্পনা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান, বিশ্ব নেতাদের সম্মেলনে ভাষণ। দেশে একদিনে আবারও ১০০-র কাছাকাছি মৃত্যু হলেও সংক্রমণের হার কমেছে, কঠোর বিধিনিষেধ বজায় রাখার সুপারিশ। সারা দেশে সর্বাত্মক লকডাউনে রাজধানীতে যান চলাচল বাড়ছে, জীবিকার তাগিদে বাইরে আসছেন অনেক মানুষ। এবং ভারতে করোনা আক্রান্ত ৩ লাখ ছাড়িয়ে বিশ্ব রেকর্ড, দ্বিতীয় ঢেউ উপেক্ষা করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডলের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। করোনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত দৃঢ় পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু বিষয়ে বিশ্ব নেতাদের অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতি পূরণ ও পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন তহবিল দ্রুত নিশ্চিত করা জরুরি। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশের পরিবেশের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে জলবায়ু বিষয়ে বিশ্ব নেতাদের দুদিনের অনলাইন সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জন বিশ্ব নেতা অংশ নেন। উদ্বোধন পর্বে ভিডিও বার্তায় প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। I thank President Biden for convening the summit and inviting me to speak to this August gathering. Bangladesh deeply appreciates the United States' return to the Paris Climate Agreement and is keen to engage with the international community. বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের কম রাখার জন্য উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমাতে দ্রুত সুদূর প্রসারী কর্মপরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। I would like to make few suggestions. Number 1, immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degree Celsius. The developing nations should also focus on mitigation measures. প্রধানমন্ত্রী সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হওয়ার পরও অভিযোজন এবং প্রশমনে বিশ্বে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন। বার্ষিক $100 তহবিলের 50% অভিযোজন এবং 50% প্রশমনে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Every year we are spending on an average $5 billion, about 2.5% of our GDP, on climate adaptation and resilience building measures. The 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar, whom we have sheltered, worsened our vulnerability. উদ্ভাবন এবং জলবায়ু অর্থায়নে বড় অর্থনীতির দেশ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, করোনা মোকাবেলায় সবাইকে সম্মিলিত দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 98 জনের মৃত্যু হয়েছে, তবে কমেছে একদিনে সংক্রমণের হার। আক্রান্তের হার কমাকে সর্বাত্মক লকডাউন সহ বিধিনিষেধের সুফল বলছেন তারা বলছেন এই অবস্থা বজায় রাখতে হবে। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ চিত্র জানাচ্ছেন আফরোজা হাসি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 98 জনের মৃত্যুতে মোট মৃত্যু 10,781 জনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর হার 1.46%। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 4,014 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 7,36,074 জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 14.63%। গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্তের হার কমেছে। এ ধারা অব্যাহত রাখা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সরকার বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে। লকডাউনের একটা সুফল হয়তো এখন ইদানিং কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে তার ওই প্লেটুটা আস্তে আস্তে হয়তো ডিটেকশনটা একটা কমে যাচ্ছে। তো আমরা হয়তো ধারণা করতে পারি যে এটা বিভিন্ন রকম মানুষের মধ্যে হয়তো কিছুটা সচেতনতাটা তো আসছেই, মানুষের মধ্যে ভয়ভীতিটাও কিছুটা সচেতনতা, লকডাউনও তো এটা একটা এফেক্ট হতে পারে। যারা টিকা নিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে তাদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের সর্বাত্মক লকডাউনে রাজধানীতে যানবাহনের সাথে মানুষের চলাচল বেড়েছে। শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি কমই মানা হচ্ছে। লকডাউনের এখনকার পরিস্থিতি জানাতে শাহবাগ এলাকায় আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। রাহুল, লকডাউনের বিধি নিষেধ এবং স্বাস্থ্যবিধি মানুষ কতটা মেনে চলছেন আমাদেরকে একটু জানাবেন। দর্শক, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রাহুল রায়ের সাথে। রাহুল, লকডাউনের বিধি নিষেধ এবং স্বাস্থ্য বিধি মানুষ কতটা মেনে চলছেন? রেডি তাসফিন, আমরা তো একদম সন্ধ্যা থেকে জানাচ্ছি এই রাতে রাজধানীর কি অবস্থা। আমরা এর আগে বেশ কয়েকটি জায়গা থেকে জানিয়েছি যে এই যে লকডাউন চলছে, এই লকডাউনের দিন যত গড়াচ্ছে রাস্তাঘাটে যানবাহন বাড়ছে, লোক সমাগমও বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে, একটি অন্যতম ব্যস্ত জায়গা আপনি জানেন। কিন্তু লকডাউন চলছে, কিন্তু এর মধ্যে এই এত রাতেও, রাত প্রায় 11:15টার মতো বাজে, আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ গাড়ি রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার রয়েছে, সিএনজি চালিত অটো রিক্সা রয়েছে, আর রিক্সার প্রাধান্য তো রয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালবাহী ট্রাকের প্রাধান্য, অনেক মালবাহী ট্রাক যাচ্ছে। আর আমি যদি একটু ছোট্ট করে বলি যে এই পুরো রাত সন্ধ্যা থেকে যে আমরা আছি, আমরা অন্যান্য জায়গার অবস্থা, আমি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ছিলাম, সেখানে আমি দেখতে পেয়েছি কিন্তু শহীদ মিনারের সামনে বিপুল লোকজনের সমাগম হয়েছে। এবং যেটা বারবার বলছি আমরা যে সামাজিক দূরত্ব, ন্যূনতম সামাজিক দূরত্ব সেখানে মানা হচ্ছে না। কেউ মাস্ক পরলেও অনেকে মাস্ক পরছে না। এই বিষয়গুলো আসলে আমরা বারবার বলছি, কেননা করোনা ভাইরাসের এই মুহূর্তে যে অবস্থা, এই বিষয়গুলো মেনে চলা খুবই জরুরি। রাস্তাঘাটেও একই অবস্থা দেখছেন, বাইকও রয়েছে প্রচুর। আমরা কিন্তু দেখেছি যে রিক্সা করে দুজন করে যাচ্ছে, এমনকি সেই দুজন করে যাচ্ছে কারো মুখে মাস্ক নেই, এমন অবস্থা আমরা দেখেছি। আর আপনি জানেন যে করোনা ভাইরাসের যে অবস্থা, আজকেও 98 জন মারা গেছে, যদিও গত 3 দিন ধরে কিন্তু 100-র নিচে রয়েছে মৃত্যুর সংখ্যা, কিন্তু এরপরেও মৃত্যুর সংখ্যা বেশ 10,781 জনের মতো মৃত্যু হয়েছে এ পর্যন্ত। আর আরেকটি বিষয় তাসফিন, আপনি হয়তো জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মতে কোনো অঞ্চলে বা কোনো দেশে করোনা ভাইরাস শনাক্তের হারের সংখ্যা যদি 5% নিচে থাকে এবং সেটা যদি টানা 2 সপ্তাহ থাকে, তাহলে তারা ধরে নেয় যে সেই অঞ্চল বা দেশ করোনা ভাইরাসের যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে আছে। এবং আমাদের কিন্তু বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু 3% শনাক্তের হার ছিল, কিন্তু এরপরেই কিন্তু এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পরে সেই শনাক্তের হার বাড়তে শুরু করে এবং আজকে আমরা শেষ যেটি দেখেছি সেটি কিন্তু 14%-এর উপরে আছে।
তো আসলে এই পরিসংখ্যানগুলো বলছে মৃত্যুর হার এখনও 100-র কাছাকাছি, একই সঙ্গে শনাক্তের হারও 14% মতো। তো আসলে আমাদের এই যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বারবার বলছি যে সামাজিক দূরত্ব এবং লকডাউন কিন্তু অনেকটাই দিন গড়াচ্ছে, অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে। তো লকডাউন থাকুক বা না থাকুক, সবচেয়ে যেটা জরুরি নিজেদের সতর্কতা এবং করোনা ভাইরাস এড়াতে যে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, আসলে সেটা মেনে চলা খুবই জরুরি। রাহুল, ধন্যবাদ আপনাকে। সারা দেশের সর্বাত্মক লকডাউনের 9ম দিন রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় বেড়েছে। কোথাও কোথাও ছিল তীব্র যানজট। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বেরিয়েছেন, আবার কেউ কেউ বের হয়েছেন জীবন জীবিকার তাগিদে। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। রাজধানীর তেজগাঁও লাভ রোড মোড়ে সকাল 10:30টার এই চিত্র দেখে কি মনে হয় করোনা মহামারী ঠেকাতে সর্বাত্মক লকডাউন চলছে? গণপরিবহন ছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, রিক্সা, মোটরসাইকেল সবই যেন পাল্লা দিয়ে বের হয়েছে রাস্তায়। নিজেরই এই যে এখানে পাথর হয়েছে কিডনিতে, তো ওইটা আজকে পরীক্ষা করার কথা। কোভিড টেস্ট করার জন্য আসছিলাম। আমি তো চিনি না, আমি বাইরে থাকি। এরা চিনে, আমার বড় ভাই ছোট ভাই, ওরা নিয়ে আসতাম এখানে। দেশ যাবো তো আজকে টিকিট নেওয়ার জন্য। গাড়ি তুলনামূলকভাবে আগের থেকে অনেক বেড়ে গেছে। শিল্প কারখানা খোলা, আবার অফিস আদালতও মোটামুটি খোলা। যেগুলো যাচ্ছে প্রাইভেট কার, মাইক্রোবাস, এগুলোতে তো আমরা চেক করে দেখতে পাচ্ছি যে তারা অফিসে যাচ্ছে। বিভিন্ন স্থান ঘুরে রাজধানী জিরো পয়েন্টে দেখা মিলল পুলিশের চেকপোস্ট। যানবাহন থামিয়ে মুভমেন্ট পাস আছে কিনা তাই দেখছিলেন পুলিশ কর্মকর্তারা। বাইকে তো 2 জন চলাচল মিশে, তাহলে 2 জন আসছে। আমরা ভাই বোন জানি, ভাই বোন হলে সেটা তো আপনি বলতেছেন, আমি প্রশ্ন বুঝবো কিভাবে আসলে। কেউ কেউ নানা অজুহাতে বাইরে বের হলো, বেশিরভাগই এসেছেন জীবন জীবিকার তাগিদে। আমি যাত্রাবাড়ি থেকে। কেন এই যে লকডাউন চলতেছে, কতদিন বসে থাকবে? একটা রোজি তো আমাদের চাকরি নাই, যে ইনকাম করি, চাকরি বাকরি নাই, সেই কারণে মনে করেন বেরোতে হয়েছে। দ্রব্যমূল্য যে একটা ঊর্ধ্বগতি, তাতে আমরা পোষা উঠতে পারতেছি না আসলে। তো যা আছে সঞ্চয়পত্র এখানে একটু ভাঙানোর জন্য আসছিলাম। এখন তো বাচ্চাদের নিয়ে তো বাঁচতে হবে, খেয়ে ফেরে তো বাঁচতে হবে আসলে, তাদের তো বাঁচিয়ে রাখতে হবে। আমার তাদের বাবা। ঢাকা মেডিকেল গেছি, টাকা নাই, টাকা উঠেছে। অন্যান্য দিনের মতোই ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হয়েছে, তবে গ্রাহক সংখ্যা ছিল তুলনামূলক কম। রাস্তায় মাস্ক পরা মানুষের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। জনবল সংকটের রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর মহাখালীতে নতুন চালু করা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল। প্রত্যাশিত চিকিৎসা না পেয়ে রোগী নিয়ে ফিরে যাচ্ছেন স্বজনরা। চাহিদা অনুযায়ী জনবল না পেলে সংকট আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আফরোজা হাসির আরেকটা রিপোর্ট। এখানে শুধু মানুষ মারা যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট নেই, কিচ্ছু নেই। ডাক্তাররা খবর রাখে না, নার্সরা কোনো খবর রাখে না। মাহবুবুর রহমান একদিন আগে মা তাহমিনা খানমকে ভর্তি করিয়েছিলেন রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। তবে ভর্তি হওয়ার একদিনের মাথায় সময় মতো ডাক্তার কিংবা নার্স না পেয়ে মাকে নিয়ে ছুটছেন অন্য হাসপাতালে। এখন অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। একটা ডাক্তার দেখে পাই না, একটা নার্স দেখে পাই না, কোনো সেবা বলতে কিচ্ছু নাই, যার জন্য নিয়ে যাচ্ছে এখান থেকে অন্য আইসিইউতে। তার মতো একই ক্ষোভ নারায়ণগঞ্জ থেকে বাবাকে নিয়ে আসা মোহাম্মদ আজিমেরও। বাবার চিকিৎসা নিশ্চিতে বিকল্প হাসপাতালের কথা ভাবছেন তিনিও। ডক্টর নাই, আসি না, ডিউটি ডক্টর আছে, ওনারা আসার পরে কথা বলার পরে চলে যায়, ঠিক হয়ে যাইবো। কিন্তু রুগীরা ওইরকম টেক কেয়ার কেউ করতেছে না। আমি কালকে আসছি এখানে, কালকে থেকে কোনো ট্রিটমেন্ট ঠিক মতন পাচ্ছি না। সম্প্রতি রাজধানীর হাসপাতালগুলোতে করোনা ভাইরাসের আক্রান্তদের ভিড় বাড়ছেই। তাদের চিকিৎসা নিশ্চিতে গত 19 এপ্রিল রাজধানীর মহাখালীতে চালু করা হয় দেশের সবচেয়ে বড় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল। আইসিইউ ও শয্যা পাওয়ার আশায় অন্যান্য হাসপাতালের তুলনায় এই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জনবলের তুলনায় বাড়তি রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। আমার ম্যানপাওয়ার যে সংকট আছে, এটা মেন করার জন্য সেটার জন্য আমরা কিছুটা অসুবিধার মধ্যে আছি। আমি তো বলেছিলাম যে আমি ফার্স্ট উইকটা আমি চালাবো আসলে 50 বেডের আইসিইউ, সেভাবেই আমার ম্যানপাওয়ারটা ছিল, তাই না? আমি সেকেন্ড ডেতেই আমি 75 আমি হয়ে গেছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড, আমার স্ট্রেংথ আমি সর্বটা দিয়েই আমরা কাভার করছি। আজকে আরও আসবে, আমরা জানিয়েছি এই বিষয়ে। আমাদের সচিব মহোদয় জানেন, মন্ত্রী মহোদয় জানেন, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন ওনারাও জানেন আমাদের অবস্থাটি। সবাই মিলেই চেষ্টা করছি যাতে আরও লোকবল দ্রুত আমাদের সঙ্গে সংযুক্ত করে
আমরা যাতে পরিস্থিতি সামাল দিতে পারি। চাহিদা অনুযায়ী জনবল পেলে এ মাসেই হাসপাতালটির 1000 শয্যাতেই রোগী ভর্তি নেয়ার উপযোগী করা হবে বলছেন পরিচালক। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ভারত সাধ্যমতো কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে ভারতের টিকার মারাত্মক সংকট রয়েছে। এরপরও ভারত থেকে বাংলাদেশের সবথেকে বেশি টিকা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা খুবই নাজুক। সমস্যার সমাধানে একসাথে কাজ করার বিকল্প নেই। There is a crisis in terms of the availability of vaccine globally. There is much more demand than there is supply. There are contractual obligations that the producers have to the government of India, to the government of Bangladesh, to many other countries and companies, including to the original owner of the vaccine formula, that is AstraZeneca. So they're all working on how best to manage within this, within the availability of vaccines, to manage supply. So we're doing our best. Let's see how much we can support. 7 million has been received by Bangladesh against its contract. Another 3.3 million has been provided also as bilateral support from India. চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষরা খাদ্য সংকট সহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন বলে মন্তব্য করে রাজনীতিবিদ এবং নাগরিক প্রতিনিধিরা বলেছেন, এ ধরনের জনগোষ্ঠীর কাছে দ্রুত সরকারি অনুদান পৌঁছতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক প্রতীকী অনশনে তারা বলেন, অনুদানের সুষ্ঠু বন্টনও নিশ্চিত করতে হবে। জাকিয়া আক্তারের রিপোর্ট। লকডাউনে শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির কথা তুলে ধরেছে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন। এই অবস্থায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় 10,50,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সহযোগিতা বাড়ানো ও সুষ্ঠু বন্টনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছেই। এরই ধারাবাহিকতায় লকডাউনে মানুষদের হাহাকার, ঘরে ঘরে খাদ্য পৌঁছাও স্লোগানে শহীদ মিনারে নাগরিক প্রতীকী অনশন। এই 45 লক্ষ পরিবারকে টাকা দেবার পদ্ধতি কি, মডালিটি কি, 7 দিনের মধ্যে বলবেন। 1 লক্ষ দুস্থ কৃষক পরিবারকে সাহায্য করবেন, তার মডালিটি কি সেটা বলতে হবে। এই তথাকথিত লকডাউনের নামে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগে আজকে জনমানুষকে তারা ঠেলে দিচ্ছে। পরিষ্কারভাবে আমাদের আজকের ঘোষণা হচ্ছে 2.5 কোটি পরিবার তারা আজকে সংকটের মধ্যে আছে। প্রত্যেক পরিবারের কাছে অন্ততপক্ষে 5,000 টাকার খাদ্য এবং 5,000 টাকার নগদ অর্থ পৌঁছাতে হবে। কর্মসূচিতে অংশ নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের কার্যকর ভূমিকা ছাড়া মানুষের দুর্ভোগ কমানো কিছুতেই সম্ভব নয়। সে খাদ্য আপনার আমলাকে দিয়ে নয়, আমলারা যারা শোষক শাসন করে তারা হয়ে যাচ্ছে দয়ার অবতার। এটা হতে পারে না। আপনি আপনার দলকে অপমান করছেন, আপনার রাজনৈতিক কর্মীকে অপমান করছেন, আর বিরোধী দলকে তো আপনি হিসাবের মধ্যে আনেন না। অনুগ্রহ করে এইসব ভুলে গিয়ে সবাইকে নিয়ে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, সামরিক বাহিনী, এনজিও তাদের মাধ্যমে বিনা শুল্কে প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছে দেয়। অনশনে বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিতে শ্রমিক হতাহত হওয়ার ঘটনার নিন্দা জানান বক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ভারতে গত 24 ঘন্টায় রেকর্ড 3,14,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যা একদিনে আক্রান্তের হিসেবে বিশ্বের সর্বোচ্চ। এ সময় মারা গেছেন 2,000-এরও বেশি। সংক্রমণ বাড়ায় ভারত থেকে নির্ধারিত ফ্লাইটের বেশি নামতে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। একদিনে করোনা সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। প্রায় 3,15,000 মানুষ আক্রান্ত হওয়ার দিনে প্রাণ হারিয়েছেন 2,000-এরও বেশি মানুষ। এর আগে যুক্তরাষ্ট্রে একদিনে 2,97,430 জন করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর এবার দিল্লি সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী। ভারত, বাংলাদেশ, পাকিস্তান নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ওমান। গত 14 দিনে এই 3টি দেশের যে কোনো একটিতে যারা ভ্রমণ করেছেন তারা ওমানে প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। তুরস্কে একদিনে রেকর্ড 362 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ঠিক সময়ে সরবরাহ করতে না পারায় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে 100 দিনের মধ্যে 20 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই রকম আক্রান্তের নতুন রেকর্ড করেছে থাইল্যান্ড। দেশটিতে একদিনে 1400 মানুষ আক্রান্ত হওয়া দিনে করোনায় মারা গেছে 117 জন। ইলিয়াস কমল, চ্যানেল আই। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যের 4 জেলায় ভোট গ্রহণ হয়েছে। উত্তর দিনাজপুর চোপড়া থেকে নদিয়ার চাপড়া পর্যন্ত মোট 43 আসনে কড়া নিরাপত্তায় ভোট নেওয়া হয়। এই দফায় উত্তর দিনাজপুরের 9 আসনের সবগুলোতেই ভোট হয়েছে। উত্তর 24 পরগনার 33টির মধ্যে 17, নদিয়ার 17টির মধ্যে 9 এবং পূর্ব বর্ধমানের 16টির মধ্যে ভোট গ্রহণ হয়েছে 8 আসনে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। 26 এপ্রিল 36টি আসনে সপ্তম এবং 29 এপ্রিল 35টি আসনে হবে অষ্টম দফায় ভোট গ্রহণ। ভোটের ফল ঘোষণা হবে 2রা মে। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছে তার কাছে। মিশু। তাসফিন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ। ক্যান্ডি টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 474 রান। দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক, এটি তার ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি। 150 পেরোনো নাজমুল হোসেন শান্ত থেমেছেন 163 রানে। সাদি মাহমুদের রিপোর্ট। আগের দিন 90 রান করে তামিম ইকবাল যখন ফিরে গেলেন, লঙ্কানরা হয়তো তখনও ভাবেননি নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক জুটি এতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন। দুজন মিলে খেলেছেন 514 বল আর রান করেছেন 242, গড়েছেন তৃতীয় উইকেটে দেশের হয়ে রেকর্ড জুটি। তৃতীয় জুটিতে বাংলাদেশের আগের রেকর্ডটি ছিল মুশফিক মুমিনুলের 236। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই মুমিনুলের, এবার হলো 11টি। তবে আগের সবকটি ছিল দেশের মাঠে। 3 অঙ্কের ম্যাজিক ফিগার বিদেশের মাটিতে প্রথমবার। Take a bow. It's been a fabulous innings. It's been a delight to watch. নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে শান্ত নিয়ে গেছেন 150 ছাড়িয়ে। আউট হওয়ার আগে তার নামের পাশে 163 রানের দুর্দান্ত একটি ইনিংস। 378 বল খেলে লাহিরু কুমারার বলে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার। শান্তর পরপরই ধনঞ্জয় ডিসিলভার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ক্যাপ্টেন মুমিনুল। 304 বল খেলে 127 রানের কার্যকরী ইনিংস টাইগার ক্যাপ্টেনের। টপ অর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে মিডল অর্ডারদের জন্য বাকি কাজটা এখন বেশ সহজ হয়ে উঠেছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 474 রান। এ নিয়ে দেশের বাইরে সপ্তমবারের মতো 400 ছাড়ালো টিম টাইগার্সের ইনিংস। দিন শেষে 43 রানে মুশফিক ও লিটন অপরাজিত আছেন 25 রানে। আলোক স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা 25 ওভার আগেই শেষ হয়েছে। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন পোস্ট ম্যাচে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। 2 সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মমিনুলের প্রশংসা করে বলেছেন এটা ওদের প্রাপ্য ছিল। মমিনুল তার দায়িত্বটা ভালো বোঝে। টেস্টে খেলার জন্য সে পারফেক্ট। ও জানে নিজের শক্তিমত্তা আর দুর্বলতা কোথায়। শান্তর ইনিংস নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। গত কদিন ধরে সে যেভাবে পরিশ্রম করেছে এটা ওর প্রাপ্য ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর রাজস্থান রয়্যালসের দেয়া 178 রানে টার্গেটে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে রাজস্থান। মিডল অর্ডারের নামা শিভম ডুবে, রায়ান পরাগ আর রাহুল তেওয়াশিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে 9 উইকেটে 177 রান তোলে রাজস্থান।
Just a little bit wide from David Miller, and then Shivam Dubé couldn't get down quick enough to it, so lucky the boundary rider was on task. I'll tell you what, you misfield once, our cameraman will not miss an emotion. You know exactly what the fielders on the ground thought about it. জবাবে ব্যাটিংয়ে নেমে শেষ খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 114 রান। 12টি প্রতিষ্ঠাতা ক্লাবের মধ্যে 9টি সরে দাঁড়িয়েছে। তারপরও ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আশা ছাড়ছেন না এর প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। চুক্তি স্বাক্ষরের পরও ক্লাবগুলো সরে দাঁড়ানোয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি পেরেজ। একটি স্প্যানিশ রেডিওর অনুষ্ঠানে পেরেজ আরও জানান সুপার লিগ এখনো মাঠে গড়ানো সম্ভব। তিনি আইনি প্রক্রিয়াও শুরু করেছেন। আদালত ফিফা ও ইউএফাকে এর বিরোধিতা না করতে সতর্ক করেছেন। শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ভার্সেস আই স্পোর্টসে আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাসফিনের কাছে। মিশু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জাপান থেকে দেশে আসা মেট্রো রেলের কোচগুলো জেটি থেকে দিয়াবাড়ির ডিপোতে নেওয়ার কাজ চলছে। শুক্রবারের মধ্যেই 6 সেট ট্রেন স্থানান্তরের কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সব আনুষ্ঠানিকতা শেষে শীঘ্রই পরীক্ষামূলকভাবে ঢাকা মেট্রো রেল চালু হবে। মিথিলা নাসরিনের রিপোর্ট। তুরাগ নদীর তীরে জেটিতে রাখা মেট্রো রেলের 6 সেট ট্রেন ডিপোতে নেয়ার কাজ শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকেই। কোচগুলোকে অক্ষত রাখতে এভাবে শিকল বা আংটার সাথে সংযুক্ত করে শক্তিশালী ক্রেনের মাধ্যমে তোলা হচ্ছে মালবাহী লরিতে। এরপর নেওয়া হচ্ছে জেটির কাছাকাছি উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মূল টার্মিনালে। মূলত এটি মেট্রো রেলের মূল পয়েন্ট, আর এখান থেকেই যাত্রী নিয়ে অন্যান্য পয়েন্টে যাবে মেট্রো রেল। মেট্রো রেলের নির্মাণ কাজ এ পর্যন্ত 61.49% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে গতকাল সম্পূর্ণ হয়েছে। 16 জুনের মধ্যে আশা করছি ডিপোতে পৌঁছবে। তৃতীয় চতুর্থ মেট্রো সেট 11 জুন 2021 এবং 13 আগস্ট 2021 তারিখের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরাস্তর ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ 16 জুলাই 2021। প্রতি সেট মেট্রো রেলে যাত্রী পরিবহন ক্ষমতা থাকবে সর্বোচ্চ 2308 জন। সব আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে চালু হবে মেট্রো রেল। 2016 সালের 26 জুন দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পের মোট ব্যয় প্রায় 22,000 কোটি টাকা। প্রকল্প সহায়তা হিসেবে জায়গা দিচ্ছে 16,000 কোটি টাকার বেশি। মেট্রো রেল চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুই দিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন সম্ভব হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। আর বিরতির পর্যা থাকছে জর্জ ফ্লয়েড হত্যার রায় ঘোষণার মধ্যে যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মামুনুল হকের অনৈতিক কাজকে হেফাজত নেতারা তড়িঘড়ি করে ইসলামের আলোকে বৈধতা দিয়ে নিজেদের ভণ্ড প্রমাণ করেছে। বিশ্ব ধরিত্রী দিবসে আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক উপকমিটির ওয়েবিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হেফাজত নেতাদের মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের বিষয়ে হাসান মাহমুদ বলেন, ভণ্ড এবং মিথ্যাবাদীদের পক্ষে যারা বিবৃতি দেয় তারাও সে পর্যায়ে পড়ে। হেফাজতের নেতারা যে নষ্ট এবং ভণ্ড সেটি আজকে প্রমাণিত। কারণ মামুনুল কাণ্ডে মামুনুলের অনৈতিক অনইসলামিক কর্মকাণ্ডকে যেভাবে হেফাজতের নেতারা তড়িঘড়ি করে বসে তারা বৈধতা দিল, ইসলামের আলোকে বৈধতা দিয়েছে। এই নষ্ট এবং ভণ্ড মিথ্যাবাদীদের যারা তাদের পক্ষ নিয়ে বিবৃতি দেয় তারা নষ্ট এবং ভণ্ডর পর্যায়ে পড়ে। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার রায় ঘোষণার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াইহো অঙ্গরাজ্যের কলম্বাসে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। ওই ঘটনায় বডি ক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন। পুলিশের দাবি 2 নারীকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টার অভিযোগে ওই কিশোরীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। ওদিকে জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের পুলিশ বিভাগের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেছেন, মিনিয়াপলিসের পুলিশের বিপক্ষে বেআইনি কাজে কোনো প্রমাণ পাওয়া গেলে জনসম্মুখে রিপোর্ট প্রকাশ করা হবে। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বিশ্ব ধরিত্রী দিবসে ডুডল করেছে গুগল। এবারে ডুডলের মাধ্যমে মূলত বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। গুগলের হোম পেজে বিশ্ব ধরিত্রী দিবসের শুভেচ্ছা হিসেবে এই ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেটেড ভিডিও। এতে একজন নারী একটি চারা গাছ রোপণ করছেন। তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারা গাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এরপর তার দেওয়া গাছ দিয়ে পরবর্তী প্রজন্ম এই ধারাবাহিকতা ধরে রেখেছে। পরিবেশ সুরক্ষার ধারণার উপর গুরুত্ব দিয়ে 1970 সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়। এ পর্যায়ে অর্থনীতি সংবাদ। ডিজিটাল মুদ্রা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ব্যাংক অফ ইংল্যান্ড এবং দেশটির অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যবহারের সম্ভাব্য যাচাই এরই মধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স নতুন ধরনের ডিজিটাল অর্থ ব্যবহারের ঝুঁকি এবং সুবিধার বিষয়গুলো অনুসন্ধান করবে। গৃহস্থলী এবং ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংক থেকে ইস্যু করা ডিজিটাল মুদ্রা প্রতিস্থাপন না করে বরং নগদ অর্থ এবং ব্যাংক আমানতের পাশাপাশি উপস্থিত থাকবে। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি সহ ব্যক্তিগত অর্থের নতুন ফর্ম তৈরির ঝুঁকি এড়ানোর উপায় হিসেবে ব্যাংক নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরির বিষয়টিও চিন্তা করছে। এবারে জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোর উদ্যোগে ভ্রাম্যমাণ করোনা নমুনা সংগ্রহ বুথ চালু হয়েছে। নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, ইকোর চট্টগ্রাম মহানগরের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর ওমর ফারুক চৌধুরী এবং অন্যরা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বোরো ধান কাটতে গাইবান্ধা থেকে কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে কুমিল্লা পৌঁছেছেন গাইবান্ধার একদল শ্রমিক। লকডাউনের মধ্যে শ্রমিকদের নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা করছে কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসন। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। লকডাউনে বাড়িতেই বসেছিলেন গাইবান্ধার কৃষি শ্রমিকরা। এসব কর্মহীন কৃষি শ্রমিকদের গতবারের মতো এবারও ধান কাটতে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। লকডাউনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা করে দিয়েছে, তাই আমরা কুমিল্লা ধান কাটতে যাচ্ছি। শ্রমিক লোক আমাদের বাড়িতে পরিচালনা করার মতন, খাওয়া দাওয়ার মতন ব্যবস্থা নাই, তাই আমরা যাচ্ছি কুমিল্লায় কাজের জন্য। শ্রমিকদের বিভিন্ন জেলায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। গাড়িতে আপনারা সুন্দর করে যাবেন, রাস্তাঘাটে যেখানে সেখানে নামবেন না। রাস্তায় ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে, আর বাস গেলে কিন্তু একাধিক জায়গায় আপনাকে সার্চ করবে। ওখানে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের 3 জনের নাম্বার দেওয়া আছে। যে কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাবেন। মাস্ক তো পরবেন, হাত না ধুয়ে চোখ, নাক এবং মুখে কিন্তু হাত অবশ্যই দেওয়া যাবে না। তাহলে যতই মাস্ক পরেন
তাহলে তো কোনো লাভ হবে না। প্রথম দফায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে 33 জনের একটি দল বাসযোগে কুমিল্লা গেছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নীরবে নির্বিঘ্নে আমরা যেন বোরো ধানকে হারভেস্ট করে ঘরে তুলতে পারি এবং এই করোনার মৌসুমে আমরা যেন দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে পারি এবং আমাদের কৃষক ভাইরা যেন সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সব মিলে আমাদের বৃহৎ প্রচেষ্টা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিরল প্রজাতির একটি প্রাচীন বৃক্ষ ঠাকুরগাঁয়ের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃত নাম জানা না গেলেও স্থানীয়রা একে নাকিজা নামে ডাকে। অসংখ্য পাখির আশ্রয়স্থল এই গাছ। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জাদ তথ্য এবং ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের বড়দেশির বাজারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন বৃক্ষটি। কথিত আছে কয়েকশো বছর আগে জমিদার শ্যামাশান্ত রায় বাহাদুর এর নিচে হাট বসিয়েছিলেন। অবিভক্ত বাংলার ব্যবসায়ীরা উটের খাবার হিসেবে এই গাছের পাতা নিয়ে যেতেন। অঞ্চল বেঁধে এই গাছ নাকিজা কিংবা অচিন বৃক্ষ নামে পরিচিত। এর ফল পাখিদের প্রিয়। ফল হয় ছোট ছোট গুটি গুটি ফল হয়, সে ফলগুলো পাখিগুলো খায়। আর এই ধরনের গাছ এখানে এই এলাকার মধ্যে বিরল অন্য কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই। প্রায় মোটামুটি 400 বছরের অনেক বেশি আর কি এই গাছটির বয়স। খরা পানি বৃষ্টি কম হচ্ছে, গাছপালা না থাকার কারণে, বড় বড় বৃক্ষ না থাকার কারণে। গাছটাতে যদি মনে করেন যে সার বা কীটনাশক দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তাহলে গাছটা আরো ভালো দেখাবে এবং কি অবহেলায় পড়ে আছে। এই গাছটা আসলে সঠিক নাম কি সেটা যদি আপনার বন বিভাগ থেকে জানা যাইতো তাহলে আমরা এই গাছটার নামও জানতাম। তো এই গাছটার পরিচর্যার দরকার আছে। বট প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি বিপন্ন এই বৃক্ষের বৈজ্ঞানিক নাম ফাইকাস ইনফেক্টোরিয়া। সারা দেশে এই প্রজাতির মাত্র কয়েকটি বৃক্ষ টিকে রয়েছে। উদ্ভিদবিজ্ঞানীদের জন্য যেমন কৌতূহলের বিষয়, তেমনি এর একটি ঐতিহ্য রয়েছে। তো সেই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর আমরা ইতিমধ্যে সেই বিষয়ে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সেটি কিন্তু আমরা পরিচর্যার একটি ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এ ধরনের গাছ টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শুধু একটা ফোন কল করেই ঘরে বসে পণ্য কেনার ব্যবস্থা চালু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। একটাই কল দ্যাটস অল নামের এই সার্ভিসের মাধ্যমে 16482 নম্বরে ফোন করে ক্রেতারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পণ্য কিনতে পারবেন। 24 ঘন্টার মধ্যে ক্রেতার ঘরে পণ্যটি পৌঁছে দেবে সিঙ্গার। ক্রেতা পণ্য বুঝে দাম পরিশোধ করবেন, একই সাথে থাকবে ফ্রি ডেলিভারির সুবিধা। সংবাদে আবারও নিয়ে নিয়েছি অশোক লীলা নিফাদ অটোস বেরোতে। আর ফিরে এসে যা থাকছে, চট্টগ্রামে ব্যাংকারের আত্মহত্যায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় মামলা দায়েরের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ কমিশনার বলেছেন মামলার তদন্ত চলছে, অপরাধ প্রমাণ হলে কারো ছাড় নেই। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। পাওনা টাকা নিয়ে রাজনৈতিক চাপ, বাসায় হামলা ও প্রভাবশালীদের দিয়ে গুম খুনের হুমকি দামকি সহ প্রতিনিয়ত মানসিক অত্যাচার সইতে না পেরে গত 7 এপ্রিল আত্মহত্যা করেন চট্টগ্রামের পাঁচলাইশে বেসরকারি এক ব্যাংক ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী। এই ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে 4 জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মোর্শেদ চৌধুরীর স্ত্রী ইশরাত জাহান চৌধুরী। মামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। 4 জন অ্যাকিউজডই ধরাছোঁয়ার বাইরে। তার মানে ওরা কি পরিমাণ পাওয়ার নিয়ে চলছে পুলিশ প্রশাসন, তারা পর্যন্ত ওদেরকে ওইভাবে ধরতে পারছে না। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্বামী হত্যার বিচার নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে মোর্শেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা। পুরো পরিবার আমরা এখন ওইটাই নিয়ে ওই আতঙ্কেই আছি যে ওরা কি অস্ত্র রেডি করছে আমাদের এগেইনস্টে, ওরা কিভাবে সোচ্চার হয়ে আসবে, ওরা আদৌ কি একদিনের জন্য কি অ্যারেস্ট হবে। মোর্শেদকে হারিয়ে পরিবারে শোকের মাতম, সন্তানকে হারিয়ে বাগরুদ্ধ
বৃদ্ধা মা। বাবার মৃত্যুতে মানসিক বিপর্যয়ে মোর্শেদের স্কুল পড়ুয়া একমাত্র শিশুকন্যা। বাবাকে যারা ফোর্স করলো এই অ্যাটেম্পটে নেওয়ার জন্য, আমি চাই ওদের হাই শাস্তি হোক। যাদের জন্য আমার ছেলে আজকে মৃত্যুর মুখে, আমি তাদের বিচার চাই। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মামলা হলেই গ্রেফতার করতে হবে এমন বিষয় নয়। আপনাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে অপরাধীকে প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনার বিচার চেয়ে গত 11 এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন মোর্শেদের পরিবার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আবার অশোক লীলা নিফাত বিরতি নিচ্ছি, ফিরে এসে খেলার খবরে যা থাকছে। 30 এপ্রিল শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব।